অবশ্যই সত্য, কেননা আমার ঠাকুরদাদা ও বাবার আমল থেকে এটা সেইভাবেই চলে আসছে এবং এখনকার মানুষ একে সত্য বলে মেনে নিয়েছে। গল্পের পটভূমি এই দেশেরই কোনো এক মঠের জমিদারির সদর শহর এবং কাহিনীটিও বেশ প্রাচীন। গির্জার জমাদার এবং কবরের মাটি খোঁড়ার কাজ করত যে লোকটি, তার নাম ছিল গ্র্যাভিয়েল গ্র্যাব। কবরখানার নিরানন্দ পরিবেশে যেহেতু তাকে সর্বক্ষণই থাকতে হতো, সেহেতু আমরা বুঝতেই পারি যে গ্র্যাব লোকটিও ছিল সদা বিষণ্ণ ও গম্ভীর প্রকৃতির। মৃতের সৎকার যারা করে এখনকার দিনে তারা হয়তো গ্র্যাবের মতো এমন হয় না, কেননা ভাড়াটে শোকযাত্রীও আমি এমন লোককে দেখেছি যে তার ব্যক্তিগত জীবনে নিতান্তই একজন আমোদে মানুষ। বড় একটা গ্লাস ভর্তি রাম এক চুমুকে শেষ করে দিয়ে অনর্গল কথা বলতে আর নরক গুলজার করা গানে তাকে মেতে উঠতে আমি প্রায় দেখেছি। কিন্তু সে যাই হোক, গ্ল্যাবের বেলায় এসব উদাহরণ অচল। সে ছিল নিতান্তই রসকসীন আর খিটখিটে মেজাজের মানুষ। দুনিয়ায় নিজেকে ছাড়ার কাউকে সে চিনত না। গোমরা মুখে একা একাই সে থাকত। গায়ে তার থাকত একটা ঢাউস ওয়েস্ট কোট এবং সেই কোটের বিশাল পকেটের মধ্যে সবসময় রেখে দিত একটা পুরনো মদের বোতল। পথে ঘাটে চলতে চলতে কোনো আমোদে লোকের সামনাসামনি হলেই তার ভুরু দুটো বিরক্তিতে আর রাগে কুঁচকে উঠত এবং এটা প্রায় অবধারিতই ছিল যে তাকে পাশ কাটিয়ে যেতে হলে একটা বিস্বাদ মন না নিয়ে কিছুতেই যাওয়া যেত না। সেদিন ছিল বড়দিনের আগের সন্ধ্যা। সন্ধ্যা হওয়ার কিছু আগেই গ্র্যাভিয়েল একটা লণ্ঠন জ্বেলে নিল এবং তার কোদালটাও কাঁধে তুলে নিয়ে পুরনো গির্জার চত্বরের দিকে যাবে বলে বেরিয়ে পড়ল। কেননা যেভাবেই হোক আগামীকাল সকালের মধ্যেই একটা কবর তাকে খুঁড়ে রাখতে হবে। কিন্তু মেজাজটা তার আজ নিতান্তই খারাপ হয়ে আছে। তবু সে ভাবল হয়তো কাজে গেলে সবই আবার ঠিক হয়ে যাবে। তাই সে দ্রুত পায়ে চলতে লাগলো। একটা পুরানো রাস্তা ধরে সে চলেছে। রাস্তার দুপাশে সারি সারি পুরনো আমলের বাড়ি। বাড়িগুলো জানলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে আগুনের উজ্জ্বল আলো এবং তার সঙ্গে ভেসে আসছে আগুনের চারিপাশে জড়া হওয়া উৎসবপ্রিয় মানুষদের হাসি আর উচ্ছ্বাসের উচ্চ কলধ্বনি। গ্র্যাভিয়েল লক্ষ্য করল ওরা সবাই আগামীকালের উৎসবের জন্য তৈরি হচ্ছে। রান্নাঘরের জানালাগুলো দিয়েও ধোঁয়ার কুণ্ডলির সঙ্গে ভেসে আসছে নানা রকম সুস্বাদু খোসবাই। কিন্তু তাহলে কি হয়? গ্র্যাভিয়েল গ্র্যাবের কাছে এ সমস্ত বিষয় যেন পরিত্যাজ্য এবং পাচনের মতোই তিক্ত স্বাদের ব্যাপার। দুপাশের বাড়িগুলো থেকে হৈ হৈ করতে করতে ছেলেমেয়েরা দলে দলে রাস্তায় বেরিয়ে পড়েছে। গ্র্যাভিয়েল লক্ষ্য করল রাস্তা পার হয়ে উল্টো দিকের একটা বাড়ির দোতলায় গিয়ে আরও কয়েকটা ছেলে মেয়ের সঙ্গে জুটে তারা বড়দিনের খেলা শুরু করে দিল। তাদের ব্যাপার দেখে মুখ গোমড়া করে সে একবার হাসল। তারপর কোদালটাকে আরো শক্ত মুঠোয় ধরে নানা রকম রোগবালাইয়ের কথা চিন্তা করতে লাগলো। আম, জ্বর, জটুটো, হুপিং ক্যাসি ইত্যাদি যত রকম রোগের কথা তার মনে পড়ল, সবগুলোর কথাই ভেসে নিজেকে সে সান্ত্বনা দেবার চেষ্টা করতে লাগলো। হ্যাঁ, এতক্ষণে মনটা তার ঠিক হয়েছে বটে। ওইসব ছোঁয়াতে হুল্লোড়ের ব্যাপারগুলো থেকে আপাতত সে রেহাই পেয়েছে। খুশি মনে গ্র্যাভিয়েল গটগট করে পথ চলতে লাগলো। চলতে চলতে প্রতিবেশীদের সঙ্গে প্রায় তার দেখা হয়ে যাচ্ছে এবং আসন্ন বড়দিনের উচ্ছ্বসিত ও সাধু সম্ভাষণও তাদের তরফ থেকে তাকে শুনতে হচ্ছে। দায় ছাড়া গোছের জবাব দিয়ে ঘোঁত করতে করতে গ্র্যাভিয়েল এবার একটা অন্ধকার পথ ধরে চলতে শুরু করল। এই গলির শেষেই গির্জার কবরখানা, সেই পুরনো চত্বর। নিশ্চিন্ত মনে ও নির্ঝঞ্ঝাটে পথ চলতে হলে
এই রকম অন্ধকার গলিই ভালো। জায়গাটা ভুতুড়ে বলে একমাত্র দিনের বেলা ছাড়া রাতের দিকে শহরের লোকজন এখানে তেমন কেউ আসা যাওয়া করে না। গ্র্যাভিয়েল এবার নিশ্চিন্ত হল। বড়দিনের হইহুল্লা করতে ছেলে মেয়ের দল এখানে কেউ নেই। এখনকার এই মঠ বাড়িতে যে সময় ন্যাড়া মাথা সাধুরা বাস করত, সে সময় থেকে গলিটার নাম হয়ে আসছে কবরখানা গলি। আসলে জায়গাটাও তাই, যেমন নির্জন আর তেমনই থমথমে। চলতে চলতে গ্র্যাভিয়েল শুনতে পেল একটা ছেলে যেন গান গাইতে গাইতে দ্রুত এদিকেই আসছে। ওই যে বাড়িতে ছেলের দলকে জড়ো হয়েছে, এই ছেলেটা নিশ্চয়ই সেখানেই যাচ্ছে। কিছুটা একা একা পথ চলার ভয় কাটাবার জন্য আর কিছুটা বড়দিনের গান গাইবার জন্য তৈরি হওয়ার চেষ্টায় ছেলেটি গলা ফাটিয়ে গান ধরেছে। গলির একপাশে সরে দাঁড়ালো গ্র্যাভিয়েল। ছেলেটা কাছে আসতেই হাতের লণ্ঠনটা বেশ সজোরে বার ছয় তার মাথায় এসে ঠুকে দিল। অর্থাৎ, গলাটা একটু নরম করো হে বাপু। মাথায় হাত বুলোতে বুলোতে ছেলেটা পালিয়ে গেল, কিন্তু গান সে গাইতেই লাগলো, তবে কিনা এবার একটু নিচু গলায়। পরম তৃপ্তিতে গ্র্যাভিয়েল এবার মুচকি হেসে কবরখানা চত্বরের মধ্যে ঢুকে পড়ে এবং ফটকে তালা লাগিয়ে দেয়। ওয়েস্টকোটটা খুলে রেখে এবং লণ্ঠনটাকে একটা জায়গায় রেখে অর্ধেক খোঁড়া একটা কবর সে খুঁড়তে শুরু করে। ঘণ্টাখানেক ধরে পরম উৎসাহ এবং এক মনে সে কবর খুঁড়তে শুরু করল। ঠান্ডা শিশিরে মাটি এখন একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। এ মাটি খোঁড়া যেমন শক্ত, তেমনই শক্ত তা উপরে তুলে ফেলাও। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু জ্যোৎস্না এখনো তেমন জোরালো নয়। শুধু একটা ম্লান আলোর রেস কবরখানা চত্বর ছেয়ে রয়েছে। গির্জার অস্পষ্ট ছায়া এসে পড়েছে চত্বরের মাটিতে। অন্য সময় হলে এই সমস্ত বাধা বিপত্তি নিয়ে গ্র্যাভিয়েল ভাবতে বসে যেত এবং নিরাশও হয়ে পড়ত, কিন্তু সেই ছেলেটার গান থামিয়ে দেওয়ার পর থেকে তার মনটা বেশ খুশি খুশি হয়ে আছে। তাই কাজ এগোচ্ছে না দেখেও সে ভ্রুক্ষেপ করল না। একবার করে কবরের ভিতরটা সে দেখে আর প্রাণপণে কোদাল চালায়। কাজ শেষ করতে করতে তার বেশ রাত হয়ে গেল। নিজের জিনিসপত্র গোছ কাজ করতে করতে তার মুখে সেই গোমরা হাসিটা আবার ফুটে উঠল। গুনগুন করে এবার সে নিজেই গান ধরল। কবরখানার একটা পাথরের স্মৃতিফলক ছিল গ্র্যাভিয়েলের বড় প্রিয় জায়গা। সেই পাথরের উপর বসে সে একবার হো করে হেসে উঠল। তারপর কোটের পকেট থেকে পুরনো মদের বোতলটা বার করে আবার সে সুর করে গেয়ে উঠল। বড়দিনের উপহার একটা শুধু কফিন, একটি কণ্ঠস্বর যেন সঙ্গে সঙ্গে প্রতিধ্বনি করে হেসে উঠল। চমকে উঠে গ্র্যাভিয়েল তার হাসি থামিয়ে ফেলল। মদের বোতলটা মুখে তুলতে গিয়েও আর তোলা হলো না তার। চারিদিকে সে তাকিয়ে দেখল, গির্জা চত্বরে ছড়িয়ে পড়া ম্লান জ্যোৎস্না আলোকে সে দেখতে পেল তার কাছাকাছি সবচেয়ে পুরনো যে কবরটা রয়েছে, সেখানে কি যেন একটা নড়াচড়া করছে। সমস্ত সমাধি ফলকের ওপরেই এখন জমাট বেঁধে রয়েছে সাদা তুষার। জ্যোৎস্নার আলো সেই তুষারমালা রত্নমালার পাথরের গায়েও। মাটির ওপরে তুষার পড়ে জমাট বেঁধে গেছে। কবর খোঁড়া মাটির ঢেলাগুলো এখন ছেয়ে গেছে সাদা তুষারের আবরণে। সে তুষার এতই সাদা এবং এতই মরশুম যে হঠাৎ দেখলে মনে হয় ওখানে যেন সাদা চাদর ঢাকা কতগুলো মৃতদেহ শুয়ে আছে। চারিদিকে নিস্তব্ধ ও নিথর। ভাবগম্ভীর এই পটভূমির গভীর নিস্তবতার মাঝে কোথাও যেন একটা শুকনো পাতাও খসখস আওয়াজ তুলতে ভরসা পাচ্ছে না। কোথাও কোনো আওয়াজ উঠলেও তা যেন প্রচণ্ড ঠান্ডায় আর নিথর নিস্তব্ধতার মাঝে জমাট বেঁধে যেতে চাইছে।
মদের বোতলটা আবার মুখে তুলতে তুলতে আপন মনে গ্র্যাভিয়েল গ্যাব বলল, এ নিশ্চয়ই আমার হাসির প্রতিধ্বনি। গম্ভীর গলায় কে যেন বলল, না রে, মোটেই তা নয়। চমকে দাঁড়িয়ে উঠল গ্র্যাভিয়েল, কিন্তু বিস্ময় আর ভয়ে সেই জায়গা ছেড়ে এক পাও সে নড়তে পারল না। চোখের সামনে এবার সে যা দেখতে পেল তাতে তার শরীরে রক্ত হিম হয়ে গেল। খুব কাছাকাছি এবং খাড়াই পাথরের ওপর একটা স্মৃতিফলকের ওপর বসে রয়েছে একটা অদ্ভুত অপার্থিব মূর্তি। নিমেষের মধ্যে গ্র্যাভিয়েল বুঝতে পারল এ কোনো পৃথিবীর জীব নয়। মূর্তিটির লম্বা লম্বা পা দুটো প্রায় যেন মাটি ছুঁয়ে ফেলেছে, তাই সে পা গুটিয়ে এক অদ্ভুত কায়দায় বসে আছে। তার লিগলিকে হাত দুটোতে সে হাঁটুর উপর রেখে দিয়েছে। দেহকাণ্ডটা তার নিতান্তই ছোট এবং গোলাকার। গায়ে তার ঝালর দেয়া আঁটসাট এবং নকশা কাটা একটা জামা, একটা আং রঙা ঝুলছে তার পিঠের দিকে। তার জামার কলারটা অনেকগুলো কোণ বার করে কাটা, যেন মনে হয় ওই জিভটা গলায় বুঝি রঙিন রুমাল জড়িয়েছে। আঙুলের দিকে সরু হয়ে হয়ে সে পাকিয়ে উঠেছে। মাথায় সে পড়েছে পালক লাগানো একটা বিরাট টুপি। টুপিটা তার তুষারে সাদা হয়ে গেছে। ভূতটা এমনই ঢঙে বসে রয়েছে যে দেখে মনে হয় সে যেন গত 200 কিংবা 300 বছর ধরে ওই এক জায়গাতেই পরম আরামে বসে আছে। হ্যাঁ, একদম স্থির হয়ে বসে আছে সে। পৃথিবীর সবকিছুকে তুচ্ছ করার মতো একটা অবজ্ঞার ভার নিয়ে জিভটা সে বার করে আছে। গ্র্যাভিয়েল গ্র্যাবের দিকে যেভাবে তাকিয়ে সে মিটমিট করে হাসছে, সেরকম হাসি বুঝি শুধু ভূতেরাই হাসতে পারে। বলল, না হে বাপু, ওটা প্রতিধ্বনি নয়। গ্র্যাভিয়েলের হাত পা অবশ হয়ে গেল। সে কোনো জবাব দিতে পারল না। কড়া সুরে ভূত তাকে জিজ্ঞাসা করল, এই বড়দিনের আগে সন্ধ্যায় তুমি এখানে কি করছো হে বাপু? আমতা আমতা করে গ্র্যাভিয়েল গ্র্যাব বলল, আমি এখানে কবর খুঁড়তে এসেছিলাম হুজুর। সমস্ত গির্জা চত্বর জুড়ে অনেকগুলো কণ্ঠেশ্বর মিলে হঠাৎই যেন একটা ঐক্যতান শুরু হয়ে গেল। গ্র্যাভিয়েল গ্র্যাব, গ্র্যাভিয়েল গ্র্যাব। গ্র্যাভিয়েল সবাই একবার চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই সে দেখতে পেল না। ভূত এবার তাকে প্রশ্ন করল, তোমার বোতলে কি আছে হে? ঠক ঠক করে কাঁপতে কাঁপতে গ্র্যাভিয়েল বলল, আগে চুলাই মদ হুজুর। গ্র্যাভিয়েল রীতিমতোই ভয়ে কাঁপতে লাগলো, কেননা সে ভেবে দেখল প্রশ্নকারী ওই ভূত নিশ্চয়ই প্রেতলোকের আবগারি বিভাগের কোনো কর্তা ব্যক্তি কেউ হবেন। ভূত বলল, এমন রাত্রিবেলায় কবরখানা বসায় চোলাই মদ খাচ্ছ? অদ্ভুত কণ্ঠস্বরগুলো আবার উদ্যম হয়ে বয়ে উঠল, গ্র্যাভিয়েল গ্যাপ, গ্র্যাভিয়েল গ্যাপ। ভয়ে আত্মরা গ্র্যাভিয়েলের দিকে তীব্র কুটিল এক দৃষ্টি হেনে বেশ উঁচু গলায় ভূত এবার বলল, তাহলে আজকে আমরা কাকে লোপাট করব? আজ আমাদের সেরা শিকার হবে কে? গির্জার অর্গানের গম্ভীর স্বর যখন চড়া পর্দায় উঠে যায়, তখন সমবেত গায়ক দল যেভাবে গান গেয়ে ওঠে, ঠিক সেইভাবেই যেন ঝোড়ো হাওয়ার মতোই গ্র্যাভিয়েলের কানে এসে পৌঁছল সে একই জবাব, গ্র্যাভিয়েল গ্যাপ, গ্র্যাভিয়েল গ্র্যাপ। সেই সমবেত শব্দ ঝঙ্কার যেন ঝড়ের মতো ভেসে এলো, আর তেমনই আবার ঝড়ের মতোই দূরে মিশিয়ে গেল। ভূতের মুখে সেই চাপা হাসিটা এবার আরো একটু স্পষ্ট হলো। সে বলল, হ্যাঁ, এই ব্যাপারে তুমি কি বলো গ্র্যাভিয়েল? গ্র্যাভিয়েল কিছুই বলতে পারল না। সে কেবল জোরে জোরে হাঁপাতে লাগলো, আর পাথর ফলকের ওপর তেমনিভাবে বসে থেকে এবং শূন্য দুদিকে দুটো পায়ের
লাথি ছোঁড়ার ভঙ্গি করে ভূত আবার বলল, হ্যাঁ, এ ব্যাপারে তুমি কি ভাবছো গ্র্যাবিয়েল? কথাটা শেষ করে ভূত তার জুতো জোড়ার বাঁকা শুঁড়ের দিকে এমনইভাবে তাকিয়ে রইল যেন এমন চমৎকার জুতো বড় স্ট্রিটের কোনো শৌখিন দোকান থেকে সে কিনে এনেছে। ভয়ে আত্মরা হয়ে এসেছে গ্র্যাবিয়েল। কাঁপতে কাঁপতে সে বলল, ব্যাপারটা খুবই জটিল হুজুর। হ্যাঁ, খুবই জটিল আর খুবই ভালো। তবে কি না, আপনি যদি অনুমতি করেন তাহলে আমি ফিরে গিয়ে আমার বাকি কাজটুকু শেষ করি। ভূত প্রশ্ন করলো, কাজ? কিসের কাজ? আমতা আমতা করে গ্র্যাবিয়েল বলল, আগে কবর খোঁড়ার কাজ হুজুর। কবর খোঁড়া, তাই না? দুনিয়া শুদ্ধ সবাই যখন আজ আনন্দ করছে, তখন তুমি কি না আনন্দ করছো কবর খুঁড়ে? তুমি আসল সেই রকম লোক কিন। অদ্ভুত কণ্ঠস্বরগুলো আবার খলখল করে বলে উঠল, গ্র্যাবিয়েল গ্র্যাবিয়েল ভূত বলল, শোনো গ্র্যাবিয়েল, আমার সাঙ্গ পাঙ্গরা কিন্তু তোমাকে আজ তুলে নিয়ে যেতে চাইছে। লম্বা জিপটাকে মুখের এক প্রান্ত টেনে নিয়ে ভূত আবার বলল, আমার সাঙ্গ পাঙ্গরা তোমাকে নিয়ে যেতে চাইছে গ্র্যাবিয়েল। ভয়ে কাঠ হয়ে গ্র্যাবিয়েল বলল, আপনি দয়া করলে ওনারা তা পারবেন না হুজুর। ওরা আমাকে চেনেন না। তাছাড়া মনে হয় ওনারা আমাকে কোনো কালেই দেখেননি। ভূত বলল, হ্যাঁ, দেখেছে বই কি। আজকেই আমরা দেখেছি, গোমরামুখ ভুরু কুচকে সন্ধ্যার সময় তুমি রাস্তা দিয়ে আসছিলে। হাতে তোমার ছিল একটা কবর খোঁড়বার কোদাল, আর শক্ত হাতে কোদালটা ধরে আর রাস্তার ছেলে মেয়েদের দিকে বিরক্তভাবে তাকাতে তাকাতে তুমি রাস্তা হাঁটছিলে। হ্যাঁ, তোমাকে আমরা বিলক্ষণ চিনি। একটা ছেলের উপর খামোখা রেগে গিয়ে তুমি যে তাকে যেভাবে মেরেছ তা আমরা তাও জানি। কেন যে মেরেছ তা আমরা বুঝি। আসলে তুমি ভাবতেও পারো না যে ওই ছেলেটার মতো মনের খুশিতে কোনোদিন তুমি নাচতে পারবে, তাই তুমি হিংসেই জ্বলে মরছিলে। হ্যাঁ, তোমাকে আমরা চিনি, নিশ্চয়ই চিনি।